গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 3 মাসেরও বেশি সময় ধরে দেশটির ফিলিস্তিনের এই উপত্যকা বিপুল সংখ্যক বেসামরিক মানুষকে হত্যা করেছে। এর মধ্যে রয়েছে উল্লেখযোগ্য নারী ও শিশু। এই অবস্থায় গাজা ইসরায়েলের 1948 সালে গণহত্যার কনভেনশন লঙ্ঘন করেছে। বিশ্ব আদালতে দক্ষিণ আফ্রিকার করা এমন অভিযোগের মুখোমুখি হয়েছে তেল আবিব। বিশ্ব আদালত হিসেবে পরিচিত এই বিচারয়ে আজ শুক্রবার আত্মপক্ষ সমর্থন করবে ইসরায়েল। আইজিসিতে দক্ষিণ আফ্রিকা অভিযোগের বিষয়ে বৃহস্পতিবার পর্যন্ত সমর্থন জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা আইজিসি। মালয়েশিয়া তুরস্ক গণহত্যার অভিযোগে অভিযুক্ত ইসরায়েল তার ইতিহাসে প্রথমবারের মতো আইজিসির কাঠগড়ায় দাঁড়িয়েছে। এখন পর্যন্ত এটি ধারণা যে তেল আবিব গাজায় গণহত্যা চালিয়েছে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিন বেসামরিকদেরকে হত্যা করেছে। তবে অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বতর। এমনকি ইসরায়েলের বিরুদ্ধে একটি অন্তর্বর্তীকালীন রায়ও দেশটির আন্তর্জাতিক মর্যাদার উপর প্রভাব ফেলতে পারে। এর সঙ্গে সম্ভবত গুরুত্ব কূটনৈতিক ও রাজনৈতিক পরিণতিতে আছে। এছাড়া এটি গাজা চলমান অভিযানকেও প্রভাবিত করতে পারে। গাজা ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক ফিলিস্তিনি বেসামরিক নিহত এবং সেখানে খাদ্য প্রাণী চিকিৎসা সরবরাহ সংকট ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের পরিকল্পিত গণহত্যা প্রমাণ দিচ্ছে। এছাড়া ফিলিস্তিনদের সম্পর্কে ইসরায়েলি মন্ত্রীদের দেওয়া অসংখ্য আক্রমণ বিবৃতি দক্ষিণ আফ্রিকাকে অভিযোগ করায় একটি সুযোগ দিয়েছে। দেশটি বলেছে ইসরায়েলের রাষ্ট্র গণহত্যা করার অভিপ্রায় রয়েছে। এটি কোনো গণহত্যার অভিযোগের একটি গুরুত্বপূর্ণ দিক। এই অভিযোগের চূড়ান্ত রায় আসতে কয়েক বছর সময় লাগবে। তবে দক্ষিণ আফ্রিকা আদালতকে ইসরায়েলের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন আদেশ জারি করার অনুরোধ করেছে। এটি তৎক্ষণিক যুদ্ধবিরতির দাবি থেকে শুরু করে স্থানীয় যুদ্ধবিরতি পর্যন্ত, পাশাপাশি গাজা ও মানবিক সহায়তা পাঠানো জোর দেওয়া হয়েছে। ইসরায়েলে এসবের বিরোধিতা করলেও যথেষ্ট প্রমাণ থাকায় অন্তর্বর্তীকালীন রায় আসার সম্ভাবনা রয়েছে। এটি ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে আরও চাপে ফেলবে। আইজিসি যদি ঘোষণা করে যে গাজা গণহত্যা হয়েছে, তবে আগামীতে যুক্তরাষ্ট্রের মতো ইসরায়েলকে অন্ধভাবে সমর্থন দেওয়া দেশগুলোর জন্য তা চ্যালেঞ্জ হবে। এতে ইহুদি রাষ্ট্রগুলো উল্লেখযোগ্য বিপদের মধ্যে পড়ে যাবে। ইসরায়েল অবশ্য আশা করেছে আইজিসি থেকে বিরোধিতার যে কোনো রায় ঠেকাতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো পাশে দাঁড়াবে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন গত সপ্তাহের শেষ দিকে দক্ষিণ আফ্রিকা আইনি বিবরণীটিকে অসার ও সম্রূপে ভিত্তিহীন বলে দাবি করেছে। দক্ষিণ আফ্রিকা আবেদনে আরও অভিযোগ করা হয়েছে নিজের স্বাক্ষর করা গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত কনভেনশনে বেশ কয়েকটি ধারা লঙ্ঘন করেছে তেল আবিব। এর মধ্যে রয়েছে যুদ্ধের সময় গণহত্যা, গণহত্যার প্ররোচনা, গণহত্যার চেষ্টা, গাজা নিহত 70% নারী ও শিশু, ইসরায়েলি বিমান বাহিনী গাজা নির্বিচারে ভারী বোমা বর্ষণ এবং কখনো কখনো লক্ষ্যহীন বোমা ব্যবহার করেছে। বন্যায় রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনা সহ বিভিন্ন অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ার পর 4 বন্ধু ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার 9 জানুয়ারি এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম গালফ নিউজ এই তথ্য জানিয়েছে। এর আগে সৌদি আরবের সিভিল ডিফেন্স সার্ভিস রেড সিগন্যাল দিয়ে জানিয়েছে বাসিন্দাদেরকে ঝুঁকিপূর্ণ স্থান, বিশেষ করে সতর্ক জারি থাকা এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরো 49 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিকে নিহতের মোট সংখ্যা প্রায় 45,900 জনে গিয়ে দাঁড়িয়েছে। এছাড়া 2023 সালে অক্টোবর থেকে চালাই হামলায় আহত হয়েছেন আরো লক্ষাধিক ফিলিস্তিনি। বুধবার 8 জানুয়ারি এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলেছে, মঙ্গলবার গাজা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 49 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে আল মাওয়াসি তথাকথিত নিরাপদ অঞ্চলে 5 শিশু এবং জাবালিয়া চালানো হামলায় 8 জন লোক নিহত হয়েছেন। আল জাজিরা বলেছে, ইসরায়েলি বাহিনী আল মাওয়াসির মানবিক অঞ্চল সহ গাজা উপত্যকা জুড়ে তাদের আক্রমণ আরও জোরদার করেছে এবং আবাসিক ঘরবাড়ি এবং বেসামরিক অবকাঠামো উল্লেখযোগ্য ধ্বংস করছে। এদিকে ত্রাণ বাহিনী গার্ডের উপর ইসরায়েলি আক্রমণ এবং জ্বালানি ট্যাঙ্ক সহ এদিকে অপরাধী গোষ্ঠীগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে এক ধরনের সুরক্ষা পাচ্ছে। এছাড়া গাজা ইউরোপীয় হাসপাতাল সতর্ক করে বলেছে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদের মজুদের থাকা জ্বালানি শেষ হয়ে যাবে এবং আল আকসা হাসপাতালেও বলেছে জ্বালানি ঘাটতির কারণে তাদেরকে বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে। এদিকে সর্বশেষ এই হত্যাকাণ্ডের ঘটনায় 2023 সালের অক্টোবর থেকে এই পর্যন্ত গাজা মৃত্যুর সংখ্যা বেড়ে 45,885 জনে পৌঁছেছে। মঙ্গলবার অবরুদ্ধ এই ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে,
নির্লস এই হামলা আর অন্তত 1,09,196 জন ব্যক্তিও আহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করেছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়িঘরের নিচে এখনও 10,000-এর বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজা অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সত্ত্বেও ইসরায়েলি অবরুদ্ধ এই ভূখণ্ডে তারা এখন আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবাহী আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েলের গাজা উপত্যকায় অবিরাম বিমান হামলা স্থলে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলা হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ এবং বিভিন্ন হাজার ভবন ক্ষতিগ্রস্ত ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখের বাসিন্দাও তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণে গাজার ধ্বংস পরিণত হয়েছে। জাতিসংঘের মতো ইসরায়েলে বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি ধ্বংস হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলে এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। এছাড়া অবরুদ্ধ ভূখণ্ডে 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্য নিয়ে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা 15 মাস ধরে চলা এই অভিযানে বিপুল সংখ্যকে বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনার মুখে পড়েছে দেশটি। অবিলম্বে যুদ্ধবিরতির দাবি হয়ে উঠেছে বেশ জোরালো। এমন অবস্থা 34 বন্দীকে মুক্তি দিতে সম্মতি হওয়ার কথা জানিয়েছে হামাস। যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এই মুক্তির বিষয়ে সম্মতি হয়েছে স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীটি। সোমবার 6 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। হামাস বলেছে তারা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে 34 বন্দীকে মুক্তি দিতে প্রস্তুত। বার্তা সংস্থা রয়টার্স এবং এএফপি ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর একজন কর্মকর্তা বরাত দিয়ে এই কথা জানিয়েছে। ফিলিস্তিনি এই গোষ্ঠীটি গাজা উপত্যকায় শাসন করে এবং বন্দির বিনিময়ে চুক্তির প্রথম পর্যায় অংশ হিসেবে বন্দীদের মুক্তির অনুমোদন দিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন হামাস কর্মকর্তা বরাত দিয়ে এএফপি রোববার জানিয়েছে। প্রাথমিক এই বন্দির বিনিময় প্রতিক্রিয়ার মধ্যে গাজায় আটক থাকা সকল নারী ও শিশু, বয়স্ক মানুষ এবং অসুস্থ বন্দীদের অন্তর্ভুক্ত করা হবে বলে এএফপিকে এই কর্মকর্তা জানিয়েছে। অবশ্যই রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কার্যালয় বলেছে হামাস এখনও সম্ভব মুক্তির জন্য বন্দীদের তালিকা দেয়নি। রয়টার্স বলেছে কাতারের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর আলোচনায় চলাকালীন এই প্রতিবেদনগুলো সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন আলোচনায় মধ্যস্থতা করেছে এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারির দায়িত্বে নেওয়ার আগে চলমান এই আলোচনা শেষ মুহূর্তে অগ্রগতির আশা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 73 ফিলিস্তিনি নিহত হয় ও 99 জন আহত হয়েছেন। সোমবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। গাজার কেন্দ্রের এল বালাহর কাছাকাছি জায়গায় ইসরায়েলি বিমান হামলায় 8 জন নিহত হন। পশ্চিম তীরে জেনিনের নজির বাহিনী ইসরায়েলি ড্রোন হামলায় নিহত 6 জন। গাজার বাসিন্দারা নাবিল পাতি 51 বলেন, আমি জেগে উঠে ভাবলাম দুঃস্বপ্ন দেখেছি, কিন্তু এটাই বাস্তব। আমার আর আমার ছেলে বাড়ি ধ্বংস হয়েছে। আমাদের পরিবারের 20 সদস্য শহীদ হয়েছেন। যদিও বেঁচে যাই তাও বলতে পারছি না আমরা এরপর কোথায় যাব, যোগ করেন তিনি। গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে নজির বাহিনী অতর্কিত হামলা চালায় হামাস। এই হামলায় 1140 জন নিহত হয়। হামাসের হাতে জিম্মি হন 250 জন। ইসরায়েলের দেওয়া তথ্য অনুযায়ী হামাসের হাতে এখনো 132 জন আটক আছেন। জিম্মি অবস্থায় প্রাণ হারিয়েছে 24 জন। বাকিরা এক সপ্তাহ ব্যাপী যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় মুক্তি পান। হামাসের হামলার জবাবে ইসরায়েলের টানা 3 মাস ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এই হামলা এখন পর্যন্ত নিহত হয়েছেন 22,800 ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। আহত হয়েছে 58,000 এবং অনেকে নিচে চাপা পড়ে আসছেন। এই সংঘাত শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে ছড়িয়ে পড়েছে সহিংসতা। 7 অক্টোবরের পর সেখানে প্রাণ হারিয়েছে 327 জন ফিলিস্তিনি। আল জাজিরা জানিয়েছে এই সময়ের মাঝে পশ্চিম তীরে গ্রেপ্তার হয়েছে অন্তত 5,600 জন। আহত হয়েছেন 3,000-এরও বেশি ফিলিস্তিনি। আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে
জানিয়েছে 2 জানুয়ারি আইডিএফ প্রকাশিত তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা এবং এরপর গাজা ইসরায়েলের পাল্টা হামলা শুরুর পর দেশটির 891 জন সেনা নিহত হয়েছে। এই সংখ্যাটি গত এক দশকের মধ্যে সর্বোচ্চ। ইসরায়েলি গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলের সেনাদের মধ্যে আত্মহত্যার ফানও বেড়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা সহ ইসরায়েলি একাধিক গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ শুরুর পর থেকে 28 ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। গত 13 বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। প্রায় 1.5 বছর ধরে মধ্য ফ্রান্সে একাধিক পয়েন্টে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। গাজা ও লেবাননের পাশাপাশি সাম্প্রতিক ইয়েমেনের বিরুদ্ধে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধে প্রতিপক্ষে গুলি বোমা নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। এছাড়া যুদ্ধের মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কেউ কেউ। সিরিয়ার নতুন করে আবারও ছড়িয়ে পড়েছে সংঘাত। দেশটির উত্তরাঞ্চলে বিভিন্ন গোষ্ঠী ও যোদ্ধাদের তুমুল লড়াই 2 দিনের প্রাণ হারিয়েছে 101 জন। চলমান এই হামলায় সিরিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। আসাদ সরকারের পতনের পরও অস্তিত্ব কমছে না সিরিয়ার। দেশটির উত্তরাঞ্চলে সংঘাতে জড়িয়ে পড়েছে তুর্কিপন্থী বিভিন্ন গোষ্ঠী। ফিলিস্তিনে বর্তমান অবস্থা কতটা ভয়াবহ তা বলার অপেক্ষা রাখে না। আমরা সবাই বিষয়ে অবগত আছি। জানেন কি এই যুদ্ধে কবে শুরু হয়েছিল? 1947 সালে জাতিসংঘে একটি পরিকল্পিত পেশ করে। সেখানে ইসরায়েল ও ফিলিস্তিনের 2টি রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার কথা বলে, কিন্তু ফিলিস্তিনিরা এই পরিকল্পনা মেনে নেয়নি। 1948 সালে মে মাসে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর ফিলিস্তিনি ও ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। সেই সময় এই যুদ্ধকে আল নাকবা বা দুর্গম বলা হয়। এটি ফিলিস্তিনদের জন্য একটি বড় ক্ষতি ছিল। 2021 সালে শেষ বড় আকারের যুদ্ধ সংঘটিত হয়, যা ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘর্ষ 2021 সালে নামে পরিচিত। এই যুদ্ধের ফলে হাজার হাজার রকেট হামলা এবং বিমান হামলা আক্রমণ ঘটনা ঘটে, যার ফলে গাজা অনেক মানুষ নিহত আহত হয় এবং ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়। 11 দিনের সংঘর্ষের পর জাতিসংঘ ও মিশরের মধ্যস্থানে একটি যুদ্ধবিরতি হয়েছিল। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় চলমান হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা 45,500 জনে ছড়িয়েছে। কবে বন্ধ হবে এই হামলা? কবে ফিলিস্তিনি পাবে তাদের নিজ ভূমি? আর কত মানুষের প্রাণ গেলে বিশ্ববাসীর ঘুম ভাঙবে? সবকিছু মিলে 2024 সাল ফিলিস্তিনের দুঃখ দুর্দশার বছর বলা হয়। আজ বিশ্ব মানবতা নীরব কেন? 2024 সাল জুড়ে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে সংঘর্ষ আরো তীব্র হয়ে উঠেছিল। যুদ্ধ, দখলদারিত্ব এবং মানবিক সংকট গাজা পরিস্থিতি অত্যন্ত জটিল করে তুলে। যুদ্ধে নিহতদের মধ্যে অধিকের বেশি নারী ও শিশু। আহতের সংখ্যা লক্ষাধিক এবং অনেক মানুষ এখনো নিখোঁজ রয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় অনুযায়ী গত 14 মাস ব্যাপী অভিযানে গাজায় পর্যন্ত 45,129 জন নিহত এবং 1,07,338 জন আহত হয়েছেন। এই পরিস্থিতিতে গাজার জনসংখ্যা প্রায় 6% কমে গেছে। এমনকি 2024 সাল জুন মাস পর্যন্ত গাজা 500-এরও বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই কত কষ্টে গাজাবাসীরা জীবনযাপন করছে। গাজা উপত্যকায় চলমান সংঘর্ষে এবং তীব্র শীতে শিশুদের মৃত্যুর সংখ্যা আরো বেড়ে যাচ্ছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে গাজা শীতজনিত কারণে 7 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 6 জন শিশু। তীব্র শীতের কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে যা শিশুদের মধ্যে বিপজ্জনক। গাজা শরণার্থী শিবিরগুলোতে ঠান্ডা এবং বৃষ্টি এবং খাদ্য, ওষুধ ও জ্বালানি সংকটের কারণে শিশুদের জীবনযাপন ঝুঁকির মুখে রয়েছে। গাজার সাধারণ মানুষের জন্য 2024 সাল ছিল খুবই ভয়াবহ বছর। বোমা হামলা, সংঘর্ষে হাজার মানুষ মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে হাজার হাজার মানুষ। বাইডেন প্রশাসন মেয়াদের শেষ পর্যায়ে ইসরায়েলকে $800 কোটি অস্ত্র বিক্রি করতে যাচ্ছেন। এই বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। গত শনিবার এই তথ্য জানিয়েছে বিবিসি। তবে অস্ত্র বিক্রির এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিনিধি পরিষদ ও সিনেট কমিটির অনুমোদন লাগবে। এইসব অস্ত্র চালানোর মধ্যে ক্ষেপণাস্ত্র, গোলা ও অন্যান্য যুদ্ধাস্ত্র রয়েছে বলে এক মার্কিন কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে নিশ্চিত করেছেন। বিবিসিকে জানিয়েছে প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা ছাড়া মাত্র 15 দিন আগে এই উদ্যোগ নিয়েছেন। গাজার যুদ্ধ বেসামরিক নাগরিক নিহত হওয়ার কারণে ইসরায়েলকে সামরিক সামর্থ্য স্থগিত করার আহ্বান প্রত্যাখ্যান করেছেন ওয়াশিংটন। এর আগে গত বছরের আগস্টে ইসরায়েলের কাছে $2,000 কোটি যুদ্ধ বিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রে শনিবার বিবিসিকে জানিয়েছে প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে
নিজেদের নাগরিকদের রক্ষা করার এবং ইরান ও এর মধ্যপুষ্ট সংগঠনগুলো আগ্রাসন প্রতিহত করার অধিকার রয়েছে ইসরায়েলের। তিনি বলেন, আমরা ইসরায়েলের প্রতিরক্ষার জন্য প্রয়োজনীয় সক্ষমতা প্রদান অব্যাহত রাখব। বাইডেন বরাবরে ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থককে দৃঢ় বলে বর্ণনা করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যায়ে ইসরায়েলের বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র তেল আবিবকে বিশ্বের সবচেয়ে প্রযুক্তিগতভাবে অত্যাধুনিক সামরিক বাহিনী গড়ে তুলবে সহায়তা করে আসছেন। 2024 সালের মে মাসে মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছিল ইসরায়েলের দক্ষিণ গাজায় রাফা শহরে একটি বড় স্থল অভিযান অব্যাহত রেখেছে। এমন উদ্বেগের কারণে তারা 2000 পাউন্ড ও 500 পাউন্ড বোমা একক চালান স্থগিত করেছে। কিন্তু এই সীমান্তে কথা প্রকাশে আসার পর ইসরায়েলে 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজির বাহিনীর হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে ধ্বংস করার উদ্যোগ অভিযান শুরু করে। হামাসের অভিযানে প্রায় 1200 জন ইসরায়েলি নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়েছিল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এরপর থেকে ইসরায়েলের প্রতিশোধমূলক ও নির্বিচার হামলায় গাজা 45,580 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। ইসরায়েল হামাসের সঙ্গে যুদ্ধ ছাড়াও লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর সঙ্গেও যুদ্ধ জড়িয়েছে। সাম্প্রতিক একটি যুদ্ধবিরতিতে পৌঁছে উভয় পক্ষ। এছাড়া সিরিয়া বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির দখলে নিয়েছে আইডিএফ, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেই গোলান মালভূমিতে পরিদর্শন করেছেন। সিরিয়া বিভিন্ন সামরিক স্থাপনা হামলা চালিয়ে দেশটির সামরিক ক্ষমতা ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী এবং আইডিএফ। সাম্প্রতিক সিরিয়ার অভ্যন্তরে ইরানের মিসাইল পাল্টা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। গাজা যুদ্ধবিরতির কার্যকর করতে হামাস ও ইসরায়েল সহ বিভিন্ন পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে এই আলোচনা অগ্রগতি খুবই অল্প। হামাসের একজন সিনিয়র কর্মকর্তা বিবিসির সাথে 34 জিম্মি একটি তালিকা শেয়ার করেছেন। ফিলিস্তিনি গোষ্ঠী বলেছে যে তারা ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে তাদেরকে মুক্তি দিতে ইচ্ছুক। তবে তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে কতজন বেঁচে আছেন তা এখন স্পষ্ট নয়। তবে হামাস বলেছে বেশ কয়েকজন জিম্মি অসুস্থ, তাদের তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় 2 জন শিশু, 10 জন নারী, 11 জন বৃদ্ধ পুরুষ এবং 11 জন 50 বছরের কম বয়সী পুরুষ রয়েছেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দপ্তর হামাসের বিবৃতি স্বীকার করে দাবি করেছে, হামাস প্রস্তাবিত বিনিময়ের জন্য কোনো বন্দির নাম দেয়নি। রোববার সন্ধ্যায় এক বিবৃতিতে প্রধানমন্ত্রী কার্যালয় বলেছেন, এখন পর্যন্ত হামাস কোনো বন্দির নামে তালিকায় সরবরাহ করেনি। ফিলিস্তিনে গাজা ইসরায়েলি হামলায় 88 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিকে নিহতের মোট সংখ্যা 45,008 ছড়িয়ে গেছে। এছাড়া আহত হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনি। সোমবার 6 জানুয়ারি এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান এই হামলায় কমপক্ষে 88 জন নিহত হয়েছেন। এতে করে 2023 সালে অক্টোবর থেকে এই পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে 45,805 জনে দাঁড়িয়েছে।